আর ঠিক তখনই নৌকার একপাশে পানি ভেদ করে ধীরে ধীরে একটা মাথা উঠে আসতে শুরু করলো। লাল বেনারসি শাড়ির ঘোমটা দেওয়া, কিন্তু ঘোমটার নিচে কোনো মুখ নেই, শুধুই অন্ধকার। সেই ঘোমটা দেওয়া অবয়বটি নৌকার কানায় তার দুটো হাত রাখল। হাত দুটো পচে গলে যাওয়া, আঙুলে সোনার আংটি চকচক করছে। সে ধীরে ধীরে নৌকার ওপর উঠে বসার চেষ্টা করছে। নৌকাটা তার ভারে একপাশে কাত হয়ে পানি ঢুকতে শুরু করেছে। ইয়া আল্লাহ, মাফ কইরা দেও মা, আমাগো সাইডা দেও, আমরা আমরা ভুল করছি। অবয়বটি কোনো কথা বলল না, শুধু একটা ফিসফিসানির শব্দ ভেসে এলো বাতাসের সাথে, যেন কেউ খুব কাছে এসে কানের কাছে বলছে, তোরা কি আমার নথ নিছাস? দে আমার নথ দে। নৌকাটা এবার প্রায় ডুবুডুবু অবস্থা, পানি দ্রুত ভেতরে ঢুকছে। পলাশ দেখলো সেই পচা হাতটা এবার তার পায়ের দিকে এগিয়ে আসছে। নৌকাটি এখন একপাশে পুরোপুরি কাত হয়ে গেছে। সেই পচা গলা হাতটি পলাশের পাটা খপ করে চেপে ধরল। পলাশ অনুভব করলো হাতটি কোনো মানুষের হাতের মতো নয়, যেন এক টুকরো বরফ তার চামড়া অবশ করে দিচ্ছে। ব্যথায় পলাশ চিৎকার করে উঠল, গপুর চাচা, গপুর চাচা, আমার পা ভাইগা দিতেছে। ছোট মামা পাশ আরাম, ও আপনারে নিচে নিয়ে যাইবো। গফুর মাঝি প্রাণপণ শক্তিতে পলাশকে ধরে টানছে, কিন্তু জলের নিচের সেই শক্তি অনেক বেশি। ঘোমটা দেওয়া সেই অবয়বটি এখন নৌকার ওপর অর্ধেক উঠে এসেছে। ঘোমটার অন্ধকার ফাঁক দিয়ে দুটো জলজলে আগুনের ভাটার মতো চোখ দেখা যাচ্ছে। সেই চোখ পলাশের দিকে স্থির। নথ দে, আর নাইলে তোদের প্রাণ দে। সোনা, ছোট বাবা, আপনার গায়ে একটা সোনা আছে না? ওরে সোনা দেন, ও নত মনে কইরা ছাইরা দিব, জলদি করেন। পলাশের মনে পড়ল তার গলায় একটা সোনার চেন আছে, মায়ের দেওয়া চেন। সে এক মুহূর্ত দেরি করল না। এক হাতে নৌকার পাটাতন ধরে রেখে অন্য হাতে হ্যাচকা টান দিয়ে গলার চেনটা ছিঁড়ে ফেলল। এই নে তোর নথ, তাও আমায় ছাইরা দে। পলাশ সোনার চেনটা সজোরে ঘোমটা পরা মূর্তিটার দিকে ছুঁড়ে মারল। চেনটা অবয়বটির গায়ে লাগার সাথে সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। চেনটি মূর্তির গা ভেদ করে পানিতে গিয়ে পড়ল, কিন্তু সোনার চকচকে আভা দেখেই সেই ছায়ামূর্তিটি পলাশের পা ছেড়ে দিল। সে বিদ্যুৎ গতিতে চেনের পেছনে পানির নিচে ডুব দিল। বিশাল একটা আছাড় খাওয়ার শব্দে পানি ছিটিয়ে ছায়ামূর্তিটি বিলের অতলে হারিয়ে গেল। ছায়ামূর্তিটি চলে যাওয়ার সাথে সাথে বিলের পরিবেশ বদলে গেল। ভারী বাতাসটা হালকা হয়ে গেল। গফুর মাঝি আর দেরি করল না। সে তার গায়ের গামছা দিয়ে দ্রুত নৌকার পানি সেচতে শুরু করল। পলাশও নিজের জুতো খুলে পানি সরাতে লাগলো। কোনো মতে নৌকাটা ভেসে থাকার মতো অবস্থায় আসতেই গফুর মাঝি লগি ঠেলতে শুরু করলো। আল্লাহ বাঁচাইছে, জোরসে লগি মারতাছি বাবা, শক্ত হইয়া বসেন, পিছনে আর তাকাইবেন না। নৌকাটা যখন তীরের কাছাকাছি পৌঁছালো তখনও পলাশের মনে হচ্ছে বিলের মাঝখান থেকে সেই নুপুরের শব্দটা ভেসে আসছে, কিন্তু এবার শব্দটা দূরে সরে যাচ্ছে। পলাশ আর গফুর মাঝি যখন মামা বাড়িতে পৌঁছালো তখন তাদের অবস্থা ভিখারির মতো। সারা গায়ে কাদা, ভেজা কাপড়, ভয়ে চোখ কোটর থেকে বেরিয়ে আসছে। মামা এবং বাড়ির লোকজন লণ্ঠন নিয়ে দৌড়ে এলো। পলাশ, এই অবস্থা কেন তোর?
আর এত রাইতে ওই বিল দিয়া কে আইতে কইছিল তোরে? মামা জলাবু, বিশ্বাস করবা না, ও আমারে দইরা ফেলছিল। গফুর মাঝি এক কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আর বিড়বিড় করে দোয়া পড়ছে। মামা গফুর মাঝির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেলেন। গফুর মিয়া, তোমারে না মানা করছিলাম আমাবস্যা পূর্ণিমায় ওই পথে নৌকা না বাইতে? তুমি চেকার লোভে বাগিনাটারে মারতে নিছিলা। ভুল হয়ে গেছে কর্তা। কয় আই ছোট বাবা সোনার চেইন না থাকলে দুইজনের কারোর লাশও খুঁজা পাইতেন না। ও সাক্ষাৎ শয়তান ছিল। সবাই পলাশকে ভেতরে নিয়ে গেল পরিষ্কার হওয়ার জন্য। পলাশ যখন ভেজা প্যান্টটা পরিবর্তন করার জন্য বাথরুমে গেল, তখন আয়নায় নিজের পায়ের দিকে তাকিয়ে সে চিৎকার করে উঠল। ও আল্লাহ, এটা কি? তার চিৎকারে মামা দৌড়ে এলেন। কি হইছে পলাশ? পলাশের ডান পায়ের গোড়ালিতে কালশিটে দাগ পড়ে গেছে। এটা সাধারণ কোনো দাগ নয়, স্পষ্ট বোঝা যাচ্ছে। পচা মাংসহীন 5টা আঙুলের হাড়ের ছাপ সেখানে গেঁথে আছে। আর সেই দাগের ঠিক মাঝখানে চামড়ার ওপর আগুনের ছ্যাঁকা খাওয়ার মতো একটা গোল দাগ ফুটে আছে, ঠিক যেন একটা নথের আকৃতি। জানালা দিয়ে রোদ আসছে। পলাশ বিছানায় শুয়ে আছে, গায়ে প্রচন্ড জ্বর। জানালার বাইরে গ্রামের দিগন্ত জোড়া ফসলের মাঠ দেখা যাচ্ছে। দূরে সেই নিশুতি বিল দিনের আলোয় শান্ত দেখাচ্ছে, কিন্তু পলাশ জানে ওই শান্ত জলের নিচে কি লুকিয়ে আছে। ডাক্তার আসছিল, জ্বরের ওষুধ দিয়া গেছে। তবে ডাক্তার পায়ের দাগ দেখা ভয় পাইছে। বলছে এমন পোড়া দাগ সে নাকি জীবনেও দেখে নাই। মামা, আমার চেনটা? ওইটা আর পাবি না রে বাবা, ওইটা এখন জলাবউয়ের কাছে। গ্রামের মুরব্বীরা কয় একবার যার জিনিস জলাবউ নেয় তার পিছু সে সহজে ছাড়ে না। তুই সুস্থ হইলেই ঢাকা চইলা যা, এই গ্রাম তোর জন্য নিরাপদ না। পলাশ চুপ করে রইল। হঠাৎ তার মনে হলো দিনের বেলাতেও বাতাসের সাথে খুব মিহি একটা শব্দ ভেসে আসছে। সে চমকে বালিশের নিচে হাত দিল। সেখানে সে কাল রাতে ভেজা জামা কাপড় রাখার সময় কিছু একটা শক্ত জিনিস অনুভব করছিল। পলাশ বালিশের নিচ থেকে হাত বের করে আনল। তার হাতের তালুতে শ্যাওলা মাখানো পুরনো আমলের একটি ভারী স্বর্ণের নথ। নথটি থেকে এখনো পচা ফুলের গন্ধ বের হচ্ছে। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভয়, রোমাঞ্চ বা মজা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এমন আরো নতুন নতুন ভয়ঙ্কর ভূতের কার্টুন ও গল্প সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের প্রশ্ন, পলাশের গলার সোনার চেনটা কে দিয়েছিল? আপনার সঠিক উত্তর ও আপনার নাম কমেন্ট করে লিখুন। যারা আজকের প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাদের নাম সবার আগে পরের ভিডিওতে মেনশন করা হবে। গত ভিডিওতে সর্বপ্রথম কমেন্ট করেছিলেন আশা খাতুন ও মোসাম্মদ মরিয়ম আক্তার। আর গত সপ্তাহের ভিডিওতে বলা প্রশ্নের যারা সঠিক উত্তর দিয়েছিলেন তারা হলেন পূজা, সুরাইয়া, মোহাম্মদ মেহেদি হাসান, মিস্টার সজীব ইসলাম, তোয়া, পূর্ণিমা মণ্ডল, হাফসা খান, শায়না আফসান, ইদুল, মাহমুদ আক্তার ইভা, সাহেব শেখ, ইমদাদুল, রোজিনা বেগম, তানভীর ইসলাম, সাইমা জান্নাত, তহিদুর, মোহাম্মদ রাকিব, মোসাম্মদ আয়না আক্তার, আকরাম হোসেন, মোহাম্মদ নাসিরুদ্দিন, প্রাপ্তি, আরাবি ও রাকিব সহ আরো অনেকে। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাদের আরো ভয়ঙ্কর ও আরো ভালো গল্প বানাতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী শুক্রবারে ভয়ঙ্কর কোনো গল্পে।